বদলে গেছে কথার খেলা, নেতার এখন ভিন্ন বেলা। তাই তো কবি এভাবে বলছেন, আর আমরা সাথে তাই যুক্ত করছি নেতা নাকি অভিনেতা। আমরা এই বিষয়ে কেন ঢুকছি সেটা আমরা একটু বিস্তারিত করব, কিন্তু তার আগে বলে নেই যে নেক্সাস টেলিভিশনের এই নিয়মিত সরাসরি আয়োজন পুষ্টি নিবেদিত চলমানে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মাসুদ মান্নু স্বাগত। আজকে আমরা দুজন সম্মানিত অতিথিকে পেয়েছি। প্রথমেই আমার ডান পাশে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং আরও একজন আছে ডাক্তার রাকিব আল হাসান, রাজনৈতিক বিশ্লেষক এবং তরুণ নেতা। এভাবে বলবো, ইংরেজিতে ইউথ লিডার লেখা হচ্ছে যদিও। ওকে, সম্মানিত দর্শক, আমাদেরকে আপনারা সরাসরি নেক্সাস টেলিভিশনে দেখতে পাচ্ছেন। এছাড়াও ইউটিউবের নেক্সাস টেলিভিশন লাইভে পুষ্টি নিবেদিত চলমানকে আপনারা দেখবেন, আর ফেসবুকের ভেরিফাইড পেজ নেক্সাস টেলিভিশনেও আপনারা আমাদের এটা দেখতে পাবেন এখন, এবং পরেও আপনি টিউন করে দেখতে পাবেন। আমরা এই সব জায়গাতেই লাইভ থাকব। এখন আসি মূল কথায়, যে আমরা কেন নেতা নাকি অভিনেতা। কারণ কেউ একজন নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনের পরে এসে অনেক কিছু ভুলে যান। কেউ বিতর্কিত কথা বলে ক্রমান্বয়ে নেতায় পরিণত হন, নাকি সেইটা দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন। এই বিষয়গুলো আমরা আজকে খুঁজে বলতে দেখব, এবং সেটা দেখার আগে আমি আসলে প্রথমে যেতে চাই ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে। আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা জুলাইতে আবারও রাস্তায়, এটা কেন বা কি হচ্ছে? ধন্যবাদ। ছোটবেলায় আমরা মনে আছে যে ইংলিশ যে সাপ্লিমেন্টারি পড়তাম আমরা, সেখানে অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের সেই বিখ্যাত ড্রামা আমরা পড়েছিলাম, এবং সেখানে একটা বিখ্যাত উক্তি আছে আর কি, যে দ্য ওয়ার্ল্ড ইজ এ মেয়ার স্টেজ, অল দ্য ম্যান অ্যান্ড ওমেন আর অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। সো অভিনেতার প্রশ্ন যখন করলেন, আসলে আমরা সবাই তাই, এটা শুধু রাজনীতিবিদদের জন্য না আর কি। না, এইখানে আসে যেমন ধরেন, এইখানে আমরা খুঁজতে চাই যে রাষ্ট্র, সরকারি দল, এরা কি আসলে, তো নেতাদের কাজ হচ্ছে পারফরমেটিভিটি। তো এইখানে আসলে পারফরমেন্সের কোথায় ঝামেলা হচ্ছে? ঝামেলা হচ্ছে আপনার একটা জাতির গভর্নিং স্কিল ডেভেলপ করতে শতাব্দী লেগে যায়। যেমন ধরেন আজকে পশ্চিমারা একটা ব্রিটিশ ডেমোক্রেসির কথা বলেন, সেই ডেমোক্রেসিটা 450 বছর ফাংশন করছে, এবং তার যে আপনার যে সফিস্টিকেশন ডেভেলপ করেছে গভর্নেন্সে, যেটা আমি ধর মাঝে মধ্যেই বলি যে বাজেট অধিবেশন চলে গেছে, আপনি দেখবেন যে এন্টায়ার ট্রেজারি এবং অপোজিশনে আপনি 10 জন এমপি খুঁজে পাবেন না যে সিরিয়াসলি বাজেট নিয়ে, ফাইন্যান্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে কথা বলছেন। ডক্টর রেজা কিবরিয়া বলেছেন। কিন্তু আপনি ব্রিটিশ পার্লামেন্টের একদম পিছনের বেঞ্চটাতে যিনি গুজুগুজু হয়ে বসে আছেন, সেই মানুষটাও অসাধারণ ইকোনমিক্স নিয়ে কথা বলতে পারবে, কারণ তার পলিটিক্স ওই জায়গাতে চলে গেছে। ওই ডেকোরেশনটা আমরা পেয়েছি। আমাদের পুরো সাবকন্টিনেন্ট, দক্ষিণ এশিয়া যদি ধরেন, আমরা সেলফ গভর্নিং নেশন কিন্তু 80 বছর সর্বোচ্চ এটার বয়স, এই পাকিস্তান ভারত রাষ্ট্র হওয়ার পর থেকে। এর আগের পরের হাজার হাজার বছর দেখেন, আমাদের কিন্তু সবসময় বিদেশিরা এসে শাসন করেছে। সেটা দিল্লি বলেন, পাঞ্জাব বলেন, কাশ্মীর, সিন্ধ বলেন, বেঙ্গল বলেন, সবাই। আসলে আমরা 71-এর পর থেকে নিজেরা নিয়ন্ত্রণ নিতে পেরেছি। তারপর ধরেন 47 থেকে আমাদের একটা পার্টিসিপেশন তো শুরু হয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, গভর্নর ছিলেন। তো সেই জায়গাতে পুরো ভারতবর্ষের এই গভর্নিং জায়গাতে সিরিয়াস স্কিলের ল্যাকিংস আছে, রাষ্ট্র কিভাবে গভর্ন করতে হয়। এবং এটা দেখতে গিয়ে দেখবেন যে এটা শুধুমাত্র আজকের শিক্ষামন্ত্রী মিলন ভাইয়ের ব্যাপারে না, টোটাল আমাদের সাকসেসিভ সব দলের গভর্নেন্সে দেখবেন। এবং এক্সাম্পল দিয়ে আপনি দেখবেন যে পররাষ্ট্রমন্ত্রী করতে দেখবেন লোক ভাড়া করতে হয়। পলিটিক্যাল পার্টি নিজের অ্যাক্টিভিস্ট, কর্মী, নেতাকে দেখবেন পররাষ্ট্রমন্ত্রী করতে পারে না। অর্থমন্ত্রী করবার ক্ষেত্রে দেখবেন যে লোক ভাড়া করতে হয়। খুব ট্র্যাডিশনাল পলিটিশিয়ান দিয়ে আপনি ওটা চালাইতে পারবেন না। দুই দলই দেখবেন। এই দুইটা মিনিস্ট্রিতে কেন হায়ার করতে হয়? কারণ ভেরি টেকনিক্যাল জায়গা, অথচ রাষ্ট্র পরিচালনার মোদ্দা জায়গাতে হচ্ছে ফরেন মিনিস্ট্রি আর ফাইন্যান্স মিনিস্ট্রি, যেটা দুই দলই মোটা দাগে তার নিজের রাজনৈতিক নেতাদেরকে দিয়ে চালাতে পারে না। কিন্তু ওই যে জায়গার ফেলিওরটা তো আমরা আরো একটু পরে গিয়ে বুঝবো। কিন্তু ধরেন এই মুহূর্তে যে আসলে এটা রাজনৈতিক ফেলিওর কিনা, যেমন ধরেন এমনিতে আমাদের জুলাই আন্দোলনের পরপরই, এটা 18 আন্দোলনের থেকে বা রাস্তার আন্দোলন থেকে শুরু হয়েছিল,
আমরা যদি অন্তর্বর্তী সরকারের সময় দেখি, এই শিক্ষার্থীদের, তখনকার শিক্ষার্থীদের একটা দাবি উঠেছিল যে তাদেরকে অটো পাস করিয়ে দিত এবং তারা মানে ইসে গিয়ে সচিবালয়ে ঢুকে গিয়েছিল। এইবার যেমন ধরেন যেটা হয়েছে, এইটার কি আসলে অন্য কোনো পন্থা ছিল কিনা, রাজনৈতিক পন্থা? রাজনৈতিক না, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল এটার ভিতরে। প্রথম কথা হচ্ছে, যেটা নিয়ে আমি কথা বলেছি, যে আমাদের জাতীয় পরীক্ষাগুলো উইন্টারে হতে হবে, স্প্রিংয়ে হতে হবে। আপনি সেটা আমাদের 5-এর বৃত্তি পরীক্ষা বলেন, আপনার ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, সময় লাগবে, ডিসিশনের ব্যাপার, ডিসিশনের কারণে। ম্যাট্রিক ইন্টার কিন্তু আমাদের সবসময় এরকমই হয়েছে, ফেব্রুয়ারি মার্চে ম্যাট্রিক, টাইমটা উলটপালট হয়েছে, খুব বেশি না, আমাদের হিস্টোরিক্যালি ম্যাট্রিক ইন্টার এরকমই হয়েছে। আমরা একটু ফেব্রুয়ারি মার্চে, আমরা একটু রাকিবের কাছে যাই। ডাক্তার রাকিব, অনেকে দেখলাম বা সরকার দলীয় বেশ কিছু বুদ্ধিজীবী আছে, আমি নাম না বলি, এরা এখানে অ্যানার্কিজম খুঁজে পাচ্ছে, অনেকে এখানে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে। আসলে কি এটা সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে আন্দোলনটা ফার্স্টে যখন গত পরশুদিন, বিশেষ করে যখন ঢাকায় প্রায় ডুবন্ত অবস্থা ছিল, এবং বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের একটা ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, যেখানে নৌকা দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছিল, অনেকে হাফ ছাত্র, এরকম একটা অবস্থায় যাচ্ছিল, তখনই আসলে অনেকেই বলছিল যে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া কি দরকার ছিল, আজকে চাইলে তো পরীক্ষাটা স্থগিত করা যেত, কারণ চিটাগাং ডিভিশন টোটালি পরীক্ষাটা স্থগিত রয়েছে ওখানকার বন্যা পরিস্থিতির কারণে। তো পরবর্তী সময় যখন এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করলো এবং এটা একইভাবে মানে সোশ্যাল মিডিয়া যখন ছড়িয়ে পড়লো, তখন সম্ভবত কোনো এক ব্যক্তি, সম্ভবত সাংবাদিক মনে হয়, কেউ একজন ইন্টারভিউ করতে গেছিলেন শিক্ষামন্ত্রী, তখন তিনি বলেছিলেন যে ফার্মের মুরগি, পোল্ট্রি মুরগি, না ওটা উনি ফোনে বলেছেন, আমি সেটা বলছি, ফোনে ইন্টারভিউ, সম্ভবত ইন্টারভিউ বা কিছু না, ওটা একটা ব্যক্তিগত আলাপ। আসলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত, সে কোনো বন্ধু পর্যায়ের কারোর সাথে, এবং নিজের মেয়ের উদাহরণটা উনি টেনেছেন, না এবং ওই ওনার বন্ধুর মেয়েটিও কথা বলেছে, যদি আপনি শুনে দেখেন, এটা একদম ব্যক্তিগত পর্যায়ের আলাপ। তো আমি পাবলিক ছিল না, তখন এটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, তখন এটাকে ক্যাশ করে শিক্ষার্থীরা একটু মানে ফুলে ফেঁপে ওঠার একটা প্রবণতা দেখালো আর কি। কিন্তু গতকাল যেটা হলো, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রাস্তাঘাট বন্ধ করে রাখলো, বিশেষ করে সায়েন্স ল্যাব, আরও উত্তরা, বিএনএস সেন্টার, আরও অনেক জায়গায় এরকম ঢাকায়। তার পরবর্তীতে সময়ে যখন সংসদ ভবনে ঢুকে যাচ্ছিল, পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করতে হলো, সরকারি দলের ছাত্র সংগঠন, ছাত্রদলকেও মাঠে নামতে দেখলাম আমরা। তো তার পরবর্তী সময় জিনিসটা একটু অন্যদিকে চলে যাচ্ছিল। ইভেন অনেকের ইন্টারভিউ তখন এরকম আসতেছিল, এক পক্ষ বলতেছে যে শিক্ষামন্ত্রী পাওয়া দেখছে, আরেক পক্ষ বলতেছে যে শেখ হাসিনা তো ভালো ছিল, শেখ হাসিনাকে ফেরত চাই। আপনার কি মনে হয় এটা কি ষড়যন্ত্র এরকম না? কিছু এটা হচ্ছে? ব্যাপারটা দেখুন, এটা সরকারের জায়গা থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে, তখন তিনি যখন এটাতে নোটিস অ্যাড্রেস করেছিলেন, তখন শিক্ষামন্ত্রী কিন্তু অফিসিয়ালি সরি বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে পরীক্ষাটা চিটাগাং বোর্ডের সাথে পরীক্ষাটা আবার নেওয়া হবে। মানে এটা মোটামুটি সলিউশন। কিন্তু আজকেও কিন্তু পরীক্ষা হয়েছে, হ্যাঁ আজকেও পরীক্ষা হয়েছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে দেখেন, আজকে আন্দোলনটা দেখেন, আজকে বিভিন্ন জায়গায় যখন বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় রোদে দাঁড়িয়ে আন্দোলন করতেছে, আবার হচ্ছে বৃষ্টিতে ভিজে আবার আন্দোলন করতেছে। এখন দেখেন, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকার, আমি দেখলাম যে সরকার মানে খুব কোর্ডিয়ালি এটাকে অ্যাড্রেস করতেছিল, কিন্তু আপনি দেখেন আজকে কিন্তু চিটাগাংয়ে সরকার পতনের আন্দোলন ডাক দিয়ে দিচ্ছে কি কেউ। না, এটা তো আসলে ধরেন ভাঙচুর করতেছে, ফেল করছে না ভাঙচুর করতেছে, আপনি পয়েন্টগুলো বুঝেন। এখন আমার ধারণা যে এটা একটা পক্ষ, ওই যে শিক্ষার্থীরা যে স্পন্টানিয়াসলি যে ট্রিগার হওয়া, সে পর্যায়ে ছিল, কিন্তু পরবর্তী সময় যে শিক্ষার্থীদের আন্দোলন, এখানে অনেক পক্ষ ঢুকে যাওয়ার একটা সুযোগ প্রবণতা থাকে। আমার কাছে মনে হয় যে সামহাও এখানে তখন কোনো পক্ষ এখানে ঢুকে পড়ছে। এটা আমি আমার জায়গা থেকে ক্লিয়ার বলতে আমি শেষ করে দিই, এই কারণে বলছি কোনো পক্ষ এখানে ঢুকে পড়ছে, ঢুকে পড়ার কারণে আপনি দেখেন এখন কিন্তু এটা অন্যদিকে মোড় নিচ্ছে। আমি মনে করি যে সরকার, যেহেতু এটা সরকারের জায়গা থেকে সরকার সিম্পেথেটিক্যালি এটাকে অ্যাড্রেস করেছে, আমি সিম্পেথেটিক্যালি বলবো না, এমপ্যাথেটিক্যালি সরকার এটাকে অ্যাড্রেস করা শুরু করেছে, কিন্তু এখন পর্যায়ে যে পর্যায়ে যাচ্ছে, এই পর্যায়ে কিন্তু এটা কিন্তু অন্যদিকে যাচ্ছে। আমি মনে করি যে সরকার এটাতে কিন্তু সরকার অনেক কিছু গতিবিধি নির্ধারণ করার। আপনার মনে হয় কিনা, ধরেন যে কিছুদিনের জন্য এটা স্থগিত করে এক সপ্তাহ পরে আবার শুরু করা যেতে পারে, এটা একটা বেটার অপশন, রিঅর্গানাইজ এটা একটা বেটার অপশন, এটা একটা বেটার অপশন। যদি গতকালকে আসলে আমরা দেখলাম যে সরকার পক্ষ থেকে যদি গতকাল রাতেই বলে দিত, তাহলে সম্ভবত আজকে আর আনরেস্ট গুলো ঘটতো না। মানে ওকে, যে কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আমরা সমাধান করব, আমরা বসলাম। আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ, উনি যেহেতু আইনের মানুষ, আপনার কাছে একটা জানতে ইচ্ছে করছে আমার, এই যে ধরেন ব্যক্তিগত ফোন আলাপ, ব্যক্তিগত কথোপকথন, এইটা যখন পাবলিক করে দেয়, এইটার কি কোনো আইনের কাছ থেকে কোনো রেমিডি আছে কিনা, বা ধরেন এরকম বহুবার আমরা এটা ঘটতে দেখছি। ও সিরিয়াস ব্রিজ, এটা কনস্টিটিউশনাল ব্রিজ। সংবিধানে যেই আমাদেরকে অধিকারগুলো দেওয়া হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি অফ পার্সোনাল কমিউনিকেশন।
তো সেইটা তো সরকার করেছে দেখেছি, আওয়ামী ফ্যাসিবাদ করেছে, মোবাইল চেক করা, এটা করো, হ্যাঁ। প্যাসেঞ্জার চেক করো, হোয়াটসঅ্যাপ চেক করো, কিন্তু করে ওইটা কিন্তু এই যে ডিজিএফআই, এনএসআই, মানে কোনো কেস হইতে আমরা দেখি নাই। মানে ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনি আমাদের প্রচুর হেনস্থা হয়েছে না, হাজার হাজার কেস তো হয়েছে এগুলোকে কেন্দ্র করে। কিন্তু এই যে কাজটা করেছে, আমার ধারণা এই লোক একটা মানে বলদ বলে না আমাদের সোজা ভাষায়, একটা বলদামি কাজ করছেন এবং করে পুরো মন্ত্রী, এবং আমি যতটুকু শুনেছি উনি একজন অভিভাবক, কাছের মানুষ, আপনি যেভাবে বলেছেন, ওনার মেয়েও পরীক্ষার্থী, নাহলে তো একজন মাননীয় মন্ত্রীর কাছে তো আপনি পৌঁছাতে পারবেন না হুট করে ফোন এক্স্যাক্টলি, করে। এবং ফোনে বলছে যে আমার মেয়ের সাথে একটু কথা বলেন, তাকে একটু আশ্বস্ত করেন যেন পরীক্ষায় ভয় না পায়, এবং ওই সময় সাথে নিজের মেয়ের কথাও সে বলেছেন। প্রাইভেট কনভারসেশনকে পাবলিক করে সেইটাকে রাষ্ট্র পরিচালনায় ফেইলিউর এই দিকে নিয়ে যাওয়া, এটা খুব সিরিয়াস মানে মানে দুষ্টামি একটা কাজ হয়েছেন। তো এখন আমার মনে হয় যে এটা মাননীয় মন্ত্রী বিবেচনা করবেন, যার সাথে তিনি কমিউনিকেট করছেন একটা মন্ত্রীর জায়গা থেকে। উনি প্রাইভেট, আপনি একজন মানে পলিটিক্যাল লিডারও, এরকম একটা ধরেন আপনি একসময় শিক্ষামন্ত্রী হলেন এবং এরকম একটা সিচুয়েশন আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করতেন? প্রথম কথা হচ্ছে যে মন্ত্রীদের পার্সোনাল কমিউনিকেশন থাকা উচিত না। যেমন ইংল্যান্ডের কথা আপনাকে বলি, ওখানে তো সেক্রেটারি বলে, মন্ত্রীকে তো সেক্রেটারি, যিনি আন্ডার সেক্রেটারি থাকেন, আমাদের ইকুইভ্যালেন্ট টু সচিব। কোনো মন্ত্রী সরকারি দপ্তরে এককভাবে কথা বলতে পারবেন না। কোনো আমলা ফোনে এই কনভারসেশনটা তাকে শুনতে হবে এবং মিনিট নিতে হবে। যেমন ধরেন আমার খুব কাছের ছোট ভাই, ও আমাকে একটা ফোন দিয়ে বললো, ফোন পেয়ে কথা বলতে হবে, তো ফোন দিল, অফিসের ফোনে সমস্যা নাই, কিন্তু এই ফোনটা আমি একা কথা বলতে পারবো না। আপনি যখন মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটিতে থাকবেন, আপনি স্টেটের সাথে কথা বলছেন, কার্যত বিষয়টা তো তাই। এখানে মিলন ভাইয়ের সাথে কথা বলছেন না, যিনি ফোন দিয়েছেন তিনি রাষ্ট্রের সাথে কথা বলছেন। অতএব এই সফিস্টিকেশন এবং এই প্রাইভেসি এবং প্রফেশনালিজম আমাদের তো ডেভেলপ করে নাই। আপনি কেন মোবাইলে ফোন এন্টারটেইন করবেন? আমি অবশ্যই ফোনে কথা বলবো না, মোবাইলে আমার যা বলার আছে আমি রাষ্ট্রের সাথে রাষ্ট্রীয়ভাবে কমিউনিকেট করব। রাষ্ট্রের আপনার যেখানে কমপ্লেন করবার অ্যাক্সেস দেওয়া দরকার, আপনি সেই অ্যাক্সেস অ্যাভেলেবল করব। আমাকে রিচ করবার সকল প্রসেস থাকবে, কিন্তু সেটা সরাসরি আমার পর্যন্ত না। তাহলে যেটা হবে যে আপনি রাষ্ট্রের ব্যারিয়ারটা ভেঙে দেবেন। এক জায়গাতে যে ইন্টারভিন করবেন, আপনার 3টা আমলা ভুল করলো, আপনাকে এক জায়গাতে ইন্টারভিন করতে হবে। আপনি ভুল করলে কে ইন্টারভিন করবে? তো পুরো ক্যাবিনেট বিব্রত হবে। আপনি যখন ফুল মিনিস্টার, প্রধানমন্ত্রী বিব্রত হয়েছে না এই ঘটনার কারণে? প্রধানমন্ত্রী বিব্রত হয়েছে, তাকে ডেকে নিতে হয়েছে। খুব অদ্ভুত একটা সিরিয়াস কমিউনিকেশন, যেটা হচ্ছে যে আমরা বলবো যে এটা তো আসলে মন্ত্রীর কাছে সরাসরি যাওয়ার কথা না, আসলে সামান্যই বলবো যে এইচএসসি পরীক্ষা এবং এটা অপারেট করার আরো অনেকগুলো স্তর আছে এবং এটা বোর্ড, এরা সবাই আসলে এখানে অনেক বড় স্টেক। এটা আসলে মন্ত্রী তো আরো অনেকগুলো কাজ আছে, উনি তো সারাক্ষণ এটা দেখে না। শুধু তাই না, আমি একটু যোগ করে আপনাকে, সেখানে হচ্ছে কি তার মন্ত্রীকে মিসগাইড করা হয়েছে। কারণ মন্ত্রী কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা প্রত্যেকটি আন্তঃবোর্ড থেকে মানে ডিসি থেকে আমরা ইনফরমেশন নিয়েছি, তাদেরকে ইনফরমেশন গ্যাপ রাখা হয়েছে। রাখার কারণে এখন মন্ত্রী তো ধরেন এখানে 2700 মতো সেন্টার। আমরা হচ্ছে এখানে ডাক্তার রাকিব, আমরা শেখ হাসিনার সময় বারবার শুনতাম যে প্রধানমন্ত্রী মিসগাইডেড হয়েছে। না, আমি এবং আমি ওটার সাথে কম্পেয়ার করতেছি না। আমরা এত শুনেছি যে আমরা খুব ভয় পাই এই ভাষাভঙ্গিকে। বরঞ্চ আপনার মুনশিয়ানা দেখাতে হবে। আমরা একটা ছোট্ট বিরতি নিব, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আজ আমরা একটা আলাপে ঢুকবো, কিন্তু আমাদের আগের আলাপটায় খানিকটা আলোচনা বাকি আছে। যদিও আজকে খুবই বিখ্যাত, বাংলাদেশে প্রায় বিরাট সংখ্যক সাপোর্টাররা বসে আছে রাত 1টায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য। আমরা সেই আলাপে ঢুকবো, কিন্তু তার আগে বেশি ফুয়াদ, আপনি একটা বলতে চাচ্ছিলেন শিক্ষা নিয়ে। হ্যাঁ, মানে একটা বিষয় হচ্ছে যে দেখেন, এই শিক্ষা বিষয়ে যে সংকটটা চলেছে এর সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত। তার ভিতরে দেখবেন যে সংসদীয় মিলন ভাই বলছেন যে আবহাওয়া অধিদপ্তরের যে ফোরকাস্ট, এটাকে তারা আমলে নিয়েছেন। এখন দেখেন, গত শনিবারে আমি রংপুরে ছিলাম, আবহাওয়া অধিদপ্তর বলেছে 7 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওই এলাকারই কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর, তারা বলেছে 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 175 আর 7, মানে ফ্র্যাকশনটাও তো আনবিলিভেবল। কিন্তু আবহাওয়া তো ওইটা আসলে মানে নষ্ট হয়ে আছে অনেকদিন ধরে। রাইট, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি রাষ্ট্রকে কিভাবে অ্যাডভাইস করবেন? আপনাকে তো বলতে হবে যে আমরা নিউট্রাল, আমরা আসলে দেওয়ার মতো অবস্থায় নাই। টেকনিক্যাল সকল পজিশনে আপনি যখন ব্যুরোক্রেটদেরকে, আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এনে লোক আনাবেন, এটা তো টেকনিক্যাল পজিশন। মহাকাশ গবেষণা কেন্দ্র এডিশনাল সেক্রেটারি বসলো, মানে এটা সে কিভাবে ম্যানেজ করবে? এই টেকনিক্যাল জায়গাগুলোতে যদি আপনি টেকনিক্যাল লোকদেরকে, এক্সপার্টদেরকে না বসান,
তাহলে রাষ্ট্র এরকম বারবার ভুল করবে, ভুল তথ্য দেবে, তথ্য দিয়ে পলিসি মেকারদেরকে মিসগাইড করবে। এটা আসলে হবে কেন কি জানেন, আমাদের কাছে কিন্তু একটা র্যাডার মানে আবহাওয়ার যে ফোরকাস্ট করে এই র্যাডার নাই। আমরা এতদিন ডিপেন্ডেন্ট ছিলাম কিন্তু ইন্ডিয়ার একটা র্যাডারের কাছে। ও আসলে আমাদের বিমান এবং ইসের ফোরকাস্টিংটা দিত, কারণ ওই র্যাডারের অনেক দাম, আমাদের কোনো সরকারি কেনেনি। আমার ধারণা যে এখন সম্ভবত ওই র্যাডার থেকে এই সরকার না, আমরা দেখলাম তো রাডার কিনে ফেলছে ঢাকা এয়ারপোর্টেরটা, তারপরে হচ্ছে আপনার লালমনিরহাটে। ওই র্যাডারটা আরো বড়, মানে ওটা হচ্ছে যে আপনার এটা কত টাকা, মানে বাংলাদেশের বাজেটের থেকে বেশি টাকা? না না, তা বেশি টাকা মানে না। ব্যাপারটা এরকম না, আমার কাছে মনে হচ্ছে টাকা ইস্যু না, ইস্যু হচ্ছে পলিসি ডিসিশন। কারণ আপনি লক্ষ লক্ষ শিশুর জীবন নিয়ে খেলছেন শুধুমাত্র একটা তথ্যের কারণে। এরপরে আরেকটা বড় জায়গা এগুলো হচ্ছে তদন্ত হওয়া উচিত, এটা সিরিয়াস তদন্ত হওয়া দরকার। তদন্ত হওয়া উচিত। তারপরে যে প্রশ্নে ভুল করছে এবং তার যে মেশিনটা নষ্ট, সে যে অল্টারনেটিভ কৃষি সম্প্রসারণটা ব্যবহার করবে, এইটাও আবহাওয়া অধিদপ্তর বলেনি। অথবা সে ফোরকাস্ট করবে না আপাতত। আপনি ফোরকাস্টটা কেনেন, আপনি ইউরোপ আমেরিকার কাছ থেকে আপাতত স্যাটেলাইট তথ্যটা কেনেন। আমরা টেলিভিশনের স্যাটেলাইট বিদেশ থেকে আমরা কিনছি না, তাহলে যেটা আপনার নাই এটা তো প্রফেশনালি দিতে হবে। আদারওয়াইজ ওইটার উপরে ভিত্তি করে আপনি যদি ভুল করেন, তার খেসারত এই যে সরকার 48 ঘন্টায় দিল। সেকেন্ড হচ্ছে প্রশ্ন ভুল হয়েছে, কয়েকজনকে দেখলাম সাসপেন্ড করেছে, কিন্তু এই প্রসেসটাকে আপনি ওভারহল করছেন কিনা, এটা আপনি যদি শিক্ষকতা সম্পর্কে জেনে থাকেন, কোশ্চেনিয়ার জাতীয় পরীক্ষার প্রশ্ন কয়েক ধাপে ভেটিং করে এরপরে হচ্ছে ফাইনালি একটা টিম এটাকে আপনাকে ফাইনাল অ্যাপ্রুভ করে। তারপরে হচ্ছে এবার হচ্ছে সকল বোর্ডের একই প্রশ্নপত্র হচ্ছে। তাহলে আপনার শিক্ষা বোর্ডের কাজ কি, আপনার কারিকুলাম বোর্ড, আপনার মিনিস্ট্রি, আপনার অধিদপ্তর, এগুলো আমরা পালছি কেন? ইদার তো আপনার এগুলো সাসপেন্ড করে ডিসমিস করে দিতে হবে। একটা আসলে সাসপেন্ড করার আগে একটা পুরো মাত্রা তদন্ত হওয়া দরকার ছিল, খুবই হাই লেভেল তদন্ত কমিটি। থার্ড হচ্ছে প্রবলেম হচ্ছে ইন্টারনাল কোঅর্ডিনেশন, একটা বিষয় আছে। আপনি ধরেন কালকে একটা জিনিস হওয়ার কথা, ধরেন প্রধানমন্ত্রী কালকে বরিশাল যাবে, আজকে বরিশালে 9.5 রিক্টার স্কেলে একটা ভূমিকম্প হলো, আপনি প্ল্যানটা ইমিডিয়েটলি রিভাইজ করতে পারতে হবে না? তাহলে আমার ধরেন সব ঠিক ছিল, আজকে সকালে দেখলাম চট্টগ্রাম ডুবে গেছে, কক্সবাজার ডুবে গেছে, তাহলে আজকে সকাল 7টায় তো আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ লক্ষ লক্ষ শিশুর জীবন এখানে জড়িত। প্লাস এটা কিন্তু টেকনিক্যাল একটা ফাইনাল পরীক্ষা না, ইন্টার পরীক্ষা, যেটার সাথে আগামী কয়েক মাসের মধ্যে অ্যাডমিশন টেস্টগুলো এবং এইটার মার্কিং এর একটা পার্সেন্টেজ ওখানে যোগ হবে। অনেকগুলো বিষয় আগামী ক্যারিয়ারের সাথে এগুলো সংযুক্ত। তাহলে সেই রকম একটা বাস্তবতা আমার কাছে, আমি আহ্বান করছি যে সরকার একটা হোলসেল ইনভেস্টিগেশন কমিটি করুক, এই ভুলগুলো যেন না হয়। প্লাস যেটা এর আগের খুব এপিসোডে বলছিলেন যে আমাদের সকল জাতীয় পরীক্ষা আপনার উইন্টারে এবং স্প্রিংয়ে নিয়ে যেতে হবে। সারা দুনিয়াতে দেখবেন, ইংল্যান্ডে আমি দেখেছি সব পরীক্ষা সামারে হয়, উনি বলেছেন কারণ তার ওয়েদার করবেন, মানে যে জানুয়ারিতে যে নিয়ে যাবেন এটা উনি বলেছেন, কিন্তু ধরেন আগামী পরীক্ষাটা নিয়ে টু আর্লি, ওই ছেলেপেলেরা তো রেডি হচ্ছে 1 বছরের জন্য, 6 মাসের মধ্যে নিয়ে গেলে ও একটু বিপদে পড়বে। ঠিক আছে, সেটা আপনি আলাপ করেন, আলাপ করে আপনি 1 মাস 2 মাস করে পিছায় আচ্ছা, আমরা একটু অন্য টাইপের আলাপে যাই, কারণ আজকে আর্জেন্টিনা ইংল্যান্ড খেলা, এবং আমি যদি ভুল না করি ডাক্তার রাকিব খুবই আর্জেন্টাইন ফ্যান, তাই তো? জি। তাহলে ইংল্যান্ডের ফ্যান তো তুলে আজকে রাকিবের কথা শুনবে না। দেখা যাক যে রাকিব আজকে কি আপনারা জিতবেন, আর্জেন্টিনা জিতবে বলে মনে করেন? আশাবাদী, আর্জেন্টিনা জেতার ব্যাপারে আমরা আশাবাদী, এবং আমরা আশাবাদী আমরা ওয়ার্ল্ড কাপ আবার ডিফেন্ড করব। মেসি শেষ ওয়ার্ল্ড কাপ, মেসি। আচ্ছা, এইখানে একটা মজার বিষয় বলি, যেমন ধরেন মানে বেশ আগে, অনেক আগে আপনার পাগলা ছাত্তার বলে একজন গায়ক ছিলেন, মানে মুন্সিগঞ্জ এলাকায়। ওনার একটা খুব বিখ্যাত গান আছে, বা যারা ওই টাইপের গান শুনে তারা শুনে থাকবে, যে পারভেজ জারে বল খেলাটা তওবা কইরা ছাড়, আমি তোরে না করতেছি পাগল ছাত্তার। এই যে পাগল ছাত্তার যে আসলে মানে বল খেলা ছাড়তে বলতেছে, এবং সে বলতেছে যে 22 জন প্লেয়ার একটা বলের পিছনে দৌড়ায়, হ্যাঁ, এটা বলতেছে। এইটা নিয়ে আপনার মতামত কি? এটা তো ফুয়াদ ভাইয়ের তত্ত্ব আছে, ফুয়াদ ভাইকে বলুক, তারপর আমি বলবো। ঠিক আছে, ব্যারিস্টার ফুয়াদের কাছে যাই। ব্যারিস্টার ফুয়াদ, মানে বল খেলা নিয়ে আপনার একটা তত্ত্ব আছে, আমি এখানে পাগলা ছাত্তারের তত্ত্বটাও দিলাম। পাগলা ছাত্তারের তত্ত্বটা আরেকটু আগায় দিই। পাগলা ছাত্তার ধরেন একটা জায়গায় বলতেছে ফিলোসফিক্যালি যে বলটাও গোল, পৃথিবীটাও গোল, বলের ভিতরে বাতাস, পারভেজ যা তোর ভিতরেও বাতাস, বাতাস বাইরে গেলে তুই তো মাঠে নিচ্ছে। হ্যাঁ, তারপর বলে বল খেলাটা ছাড়। আপনি এখন কিভাবে দেখবেন? হ্যাঁ, দেখেন, ওই যে আমার একটা বক্তব্যের একাংশ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-এর শেষের দিকে একটা প্রতিবন্ধী সংগঠনদের একটা প্রোগ্রাম ছিল সেখানে, এবং ওখানে আপনার 300+ প্রতিবন্ধী, যারা 71-এর রণাঙ্গনের প্রতিবন্ধী, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিবন্ধী এবং জুলাইয়ের 24-এর প্রতিবন্ধী, তাদেরকে তারা সম্মাননা
স্মারক দেবেন এবং প্রতিবন্ধীদের একটা অনুষ্ঠান ছিল সেখানে। প্রতিবন্ধী মানে আহত, মানে হ্যাঁ, আন্দোলনকারী যে কোনো ভাবে আহত প্রতিবন্ধী হয়ে গেছেন। মানে যে এখন প্রতিবন্ধী হয়ে গেছে। জি, তো এইরকম একটা প্রোগ্রামে আপনার তখন অনেক উপদেষ্টা, গণ অভ্যুত্থানের অনেক প্রমিনেন্ট ফেস ওনারা থাকার কথা ছিল। আমিও ওখানে ছিলাম। সরকারের যে প্রতিবন্ধিত সংগঠন ছিল ওটার যিনি দায়িত্বে একজন আমলা, উনিও ছিলেন। তো আমি প্রোগ্রামে গিয়ে দেখলাম, আপনার শুনলাম যে আজকের উপদেষ্টা, গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ফেস ওনারা কেউ আসছেন না। এবং আপনি জানেন যে গণমাধ্যম হচ্ছে ক্যামেরাম্যান পাঠায় হচ্ছে কে আসছেন তার উপরে ভিত্তি করে তারা অ্যাসাইনমেন্ট দেয়। হ্যাঁ, মানে গুরুত্ব বুঝে। হ্যাঁ, তো যেহেতু ওনারা আসছেন না, ওখানে কোনো গণমাধ্যম ওই প্রোগ্রামটা কভার করতে যায় নাই। তো আমি আমার বক্তব্যের আগে 2 থেকে 3 ঘন্টা প্রতিবন্ধীদের প্রতিদিনকার যে দুঃখ কষ্ট, তার যে চ্যালেঞ্জ, লেখাপড়া, গাড়িতে ওঠা, বাসা থেকে নামা, মেয়েদের যে অ্যাবিউজ, তারপরে পরিবারের ভিতরে যে মানে আপনার প্রচণ্ড ডেপ্রিভেশন, এগুলো শুনে আমি খুব মানে এক্সস্টেড ছিলাম আর কি, যে মানে মানুষ কত কষ্টের ভিতর দিয়ে আমার নাগরিক যাচ্ছেন। এবং 93 লক্ষ মানুষ বিভিন্ন হিসাবে আছে বাংলাদেশ রাষ্ট্রে, কোনো না কোনো ফর্মে প্রতিবন্ধী জীবনযাপন করছে। তো সেই জায়গাতে আমি আমার বক্তব্যে তখন বলেছি যে আজকে যদি এখানে পরিমণি নাচতে আসতো, বুবলির বাচ্চার বাপকে, এটার আইডেন্টিফিকেশন হবে এই প্রোগ্রামে। অথবা ধরেন একটা ব্যাট নিয়ে একটা বল 12 জন দৌড়াদৌড়ি করতেছে, এপাশ ওপাশ করতেছে, তাহলে দেখতেন ক্যামেরার কোনো অভাব হইতো না। কিন্তু আমার রাষ্ট্রের 1 কোটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর দুঃখ কষ্ট বেদনা, তার আবদার, এটা শুনবার মতো কোনো গণমাধ্যম আজকে হাজির হইল না। এই কনটেক্সটে আমি তখন ওই কথাগুলো বলেছি। তো আগের এবং পরের বক্তব্য পুরোটা কেটে এই মাঝখানের জায়গাটুকু কেটে দিয়েছে। তার মানে এটা পরিষ্কার যে খেলার বিষয় না, খেলা নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনার কোনো পজিশন নাই। বরং আমি বলছি যে গণমাধ্যম আসেনি কেন? হ্যাঁ, গণমাধ্যম কেন? সে তো 1 কোটি মানুষকে কিভাবে সে ইগনোর করলো? একদম, এটা হচ্ছে আমার কনটেক্সটের জায়গা। পজিশন একদম পরিষ্কার যে আসলে যারাই দেখছেন, আমি বলছি মনোযোগ দিয়ে দেখেন, আসলে মানে ব্যারিস্টার ফুয়াদ আসলে একটা সার্টেন কনটেক্সট ওই কথাটা বলেছিলেন, কিন্তু উনি আসলে ফুটবলের বিরুদ্ধে না। কিন্তু আপনি কি কখনো ফুটবল ফলো করেছেন, বা আপনার কোনো প্রিয় মানে খেলার দল আছে? বটি সময় তো ছিল, এখন ধরেন স্পোর্টস ভাবে সিরিয়াসলি ফলো করি, দেখেন কিনা? নিজেও খেলেছি, মানে একদম দলের নামে না যায়, কারণ আমাদের ডাইভার্স ভক্ত আছে, তো আবার হচ্ছে যে বাড়িতে চলে যাবে। আপনার ওয়াইফ বা বাচ্চারা কোন দল মানে সাপোর্ট করছে? ওইভাবে সিরিয়াস খেলা দেখে না কেউ আর কি। মানে মিক্সড আছে, ব্রাজিলের জন্য তো শোক করতেছেন এরকম লোকজন আছেন, আবার আর্জেন্টিনার জন্য দোয়া কালাম পড়তেছে, খাসি টাসি জবাই করে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে যদি আর্জেন্টিনা না যেতে, এটা বিরাট ঘটনা ঘটবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কি হয়। আর্জেন্টিনার দুর্বলতা আছে, আবার সফলতা আছে, আমরা দেখি। আর এর সাথে আপনার খেলার যে রাজনৈতিক অর্থনীতিও যুক্ত আছে। আমরা ওদিকে না যাব, আমরা নিব ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। আমরা কিছুক্ষণের মধ্যে আরও কতগুলো জুলাই এবং আরও কতগুলো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সাথে। ধন্যবাদ। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। এর মধ্যে অনেকগুলো, কারণ যেহেতু জুলাই চলছে, আজকে জুলাই যখন আন্দোলনগুলো সর্বোচ্চ পিকে উঠছিল, যখন জাহাঙ্গীরনগর থেকে ছেলেমেয়েরা মানে সরকারি দলের ছাত্র সংগঠনকে বের করে দিচ্ছিল, এইরকম সময় চলছে। তাই জুলাইকে এড়িয়ে আমরা জুলাই মাসে কোনো আলাপ করতে পারবো না। এখন জুলাই মাসে দুটো খুব গুরুত্বপূর্ণ আলাপ এসছে। একটা জিনিস জানতে চাই, যেমন অনেকে বলছেন, যেমন একজন আছেন আইনজীবী মহসিন রশিদ, উনি বলছেন যে জুলাইতে কনস্পিরেসি হয়েছে এরকম কথা, এবং জুলাই একটা কনস্পিরেসির ফলাফল। মানে আপনার কি মনে হয়? দেখুন, শুধু জুলাই না, আপনি পৃথিবীতে যতগুলো গণ অভ্যুত্থান ঘটেছে, প্রত্যেকটি গণ অভ্যুত্থান বলেন, যে কোনো দেশের স্বাধীনতা বলেন, কোনো দেশ বিভক্ত হয়ে যাওয়া, প্রত্যেকটার মধ্যেই কনস্পিরেসি আছে, প্রত্যেকটার মধ্যেই ভূরাজনৈতিক সমীকরণ আছে। এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন, 90-এর এরশাদ পতন বলেন, 24-এর গণ আন্দোলন বলেন, সব কিছুতে আছে। এখন ওনাদের বয়ানটা আপনি দেখতে হবে। ওনাদের বয়ানটা এরকম যে আগে পূর্ববর্তী শাসন, তার কোনো দোষ ছিল না, তাকে খুব নিষ্পাপ ছিল, সে নিষ্পাপ শিশু, সে ফেরেস্তার মতো দেশ চালাইছে, এবং তাকে খুব মানে টেনে হিসেবে ষড়যন্ত্র করে আমরা এখান থেকে খেদিয়ে দিয়েছি। এই হচ্ছে ওনাদের ন্যারেটিভ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরুন সবকিছুতে কনস্পিরেসি খুঁজতে চায়। আমি কনস্পিরেসি এবং যে জিনিসটা, সেই জিনিসটা তো ওনাদের ওই যে দুইটা জায়গাকে ওনারা সবসময় লোকেট করছে। একটা হচ্ছে মানে প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনটাকে তারা ব্যাখ্যা করছে এখানে, আর আরেকটা হচ্ছে প্রফেসর ইউনূসের আরও কতগুলো বক্তব্য, যেমন 2.0 মানে বাংলাদেশ 2.0 রিইনস্টল করা, এই ব্যাপারগুলো। আচ্ছা, এই ব্যাপারগুলো হচ্ছে, ধরেন ডক্টর ইউনূস যখন ফার্স্টে মেটিকুলাস ডিজাইন এবং মাস্টার মাইন্ড পরিচয় করে দিলেন মাহফুজকে, যিনি মানে উপদেষ্টা ছিলেন আমেরিকার একটা প্রোগ্রামে,
তো সেখানে আসলে ধরেন এটা আসলে উনি খুব মানে স্টুডেন্টদের, এবং উনি শুরুতেই বলছে স্টুডেন্টদের আন্দোলনের কারণে হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, এটা আসলে দেখুন ওনার মানে খুব যে বুঝে শুনে বলছেন ব্যাপারটা এরকম না। আর বাংলাদেশ 2.0 যেটা হচ্ছে সেটা ধরেন বাংলাদেশের যে ধরেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যখন আমরা সংস্কার নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যমত কমিশন গঠন করলো, সংস্কার নিয়ে আলাপ আলোচনা হতো, 1.5 বছর তো এগুলো নিয়ে চললো। তখন বাংলাদেশ 2.0 মানে ধরেন আমরা 56 বছরে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো আমরা বাস্তবায়ন করতে পারিনি। বাস্তবায়ন করতে পারলে তো এই দেশের 24 গণঅভ্যুত্থান হয় না, 90 গণঅভ্যুত্থান হয় না। যেহেতু আমরা পারিনি, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে প্রত্যেকটি ক্ষেত্রে, তো সেটাকে নতুন রিকনস্ট্রাকশন করাটাই হচ্ছে কি বাংলাদেশ 2.0। কথার কথা ধরুন আপনার শোটা কোনো কারণে বন্ধ হলো, এখন বন্ধ হওয়ার পর আপনি আবার 2 বছর পরে আবার চালু করলেন, তখন আবার তো আপনি বললেন নতুন অভিযাত্রায় আমরা শুরু করলাম, আবার নতুন করে আসলাম। ব্যাপারটা আসলে এরকমই তাই, কিন্তু এটাকে আসলে ধরেন পতিত ফেসিবাদ বলে বা কিছু গোষ্ঠী এটাকে আসলে কুকিগত করার চেষ্টা করে, কুকিগত করার চেষ্টা করে। এবং দেখেন এই যে জুলাই আসলো, আমরা প্রত্যেকটি জায়গায় জুলাই স্মৃতিচারণ হচ্ছে, জুলাইয়ের ঘটনাগুলোর সাথে প্রত্যেকটি ঘটনা আপনি মিলাচ্ছেন, আমরা মিলাচ্ছি। তখন যাদের যে যাতনা, যাদের যে হারানোর বেদনা, এই বেদনাগুলো মানে এখন তাদের তো রাজনীতি করে খুঁজে আসতে হবে, তাদের অস্তিত্বের তো নিয়ে প্রশ্ন এটা। ধরেন জুলাই তো যে গোষ্ঠীটা এখান থেকে বিতাড়িত হয়েছে, এই গোষ্ঠীর জন্য তো জুলাই একটা অস্তিত্বের প্রশ্ন। এখন তারা নানা প্রসঙ্গে নানা কর্মে তারা হচ্ছে কি এগুলোকে আসবে। আর যে ভদ্রলোকের কথা আপনি বলছেন, এই ভদ্রলোক ফ্রম দ্য মানে ডে 1 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মধ্যে উনি ষড়যন্ত্র খুঁজে পায়। প্রত্যেকটা জিনিস এভাবে কেন হয় না, ওভাবে কেন হয় না। ইভেন উনি শুধু তাই না, উনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া নিয়ে, শপথ নিয়ে প্রত্যেকটা জিনিস উনি রিটু করেছেন। সুতরাং ওনার বক্তব্য আপনি এখানে প্রাসঙ্গিক করার মতো আমি কিছু দেখি না এখানে। ওকে, না একই সাথে আরো কয়েকটা আলাপ এসছে, আমি বেশি ফুয়াদের কাছে যেতে আমাকে চাই। করতে পারেন, কোনো সেটা অসুবিধা হচ্ছে যে যেমন রুমিন ফারহানা, উনি এর মধ্যে দুটো বক্তৃতায় বলেছেন, এবং জুলাইতে আসলে আমি দেখলাম অনেকেই প্রতারিত বোধ করার যে জায়গা, মানে জুলাইতে এরা বলছে যে আমরা প্রতারিত বোধ করছি, যারা জুলাইতে সক্রিয় আন্দোলনে ছিল, মানে একদম মানে আপনার এই মানে রুমিন ফারহানের সেই বক্তব্যটা আপনি শুনেছেন, আমি এই জন্য পুরোটা আর বলছি না। মানে আপনিও তো আন্দোলনের সাথে ছিলেন, মানে আপনার যা যা ঘটছে এর ভিতরে প্রতারণাকে খুঁজে পাচ্ছেন কিনা? একটা হিস্টোরিক্যাল ঘটনা বলি আপনার। ইরানের এক সময়কার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক, যাকে সিআইএ এবং MI6 মিলে 1953-তে ওভারথ্রো করে আপনার রেজা শাহ পাহলভি যিনি ছিলেন তার বাবাকে এবং শাহ পরিবারকে আপনার রিইনস্টেট করে। এরা যখন আপনার করে পুরো তেল গ্যাস পশ্চিমাদের মর্জি মতো ইচ্ছা মতো কন্ট্রাক্ট দিচ্ছে, বিক্রি করতেছে, সেনাবাহিনী বড় করতেছে, এগুলো নিয়ে কিন্তু পশ্চিমারা বেশ ভালো ছিল। শেষের দিকে এসে দেখেন যখন ইরানের বিপ্লব হচ্ছে এরকম একটা সময়, তখন ইরানে কিন্তু এদের পক্ষে কোনো টেলিভিশন গণমাধ্যমে কাভারেজ ছিল না। একমাত্র কাভারেজ ছিল BBC ফার্সি, যিনি আপনার তখন ইমাম খোমেনি হচ্ছে প্যারিসে নির্বাসিত জীবনযাপন করছেন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ইমাম খোমেনিকে BBC ফার্সি সার্ভিস তাকে আপনার অ্যাক্সেস দিয়েছে, যেটা এয়ার হতো আপনার তেহরানে এবং ইরানের প্রত্যেকটা বড় বড় শহরে। তাহলে যারা হিস্ট্রি লিখছেন তারা এই প্রশ্ন করছেন যে যখন শাহের পতন হয়, সে তো প্রায় 18-19 মাস পরে ইজিপ্টে মারা যায় এক্সাইলে, সে তার ইন্টারভিউতে পর্যন্ত বলেছে যে BBC ফার্সি সার্ভিসের কারণে আমার সরকারের পতন হয়েছে, খোমেনি ফিরে আসতে পেরেছে, এবং এইটা ফিরে আসার পিছনে ব্রিটিশরা আপনার মদত দিয়েছে। তাহলে এখন চিন্তা করেন, যেই ব্রিটিশরা 53 সালে সিআইএর সাথে মিলে আপনার ইরানের প্রেসিডেন্টকে সরাইলো, শাহ পরিবারকে বসাইলো, সেই শাহ পরিবারকে সরানোর জন্য ইমাম খোমেনিকে BBC ফার্সি ঘন্টার পর ঘন্টা বছর পর ধরে আপনার সার্ভিস দিয়েছে। অথবা এখন এই বিপ্লবের ব্যাকগ্রাউন্ডে কে আছে, মানে এটা কি আপনি তখন এখানে মনে হয় এই জায়গাটা যে একটা জিনিস বুঝতে হবে, ইরানের এই বিপ্লবটা শুধু যে মানে খোমেনি উনি শুরু করেছিলেন তা না, এখানে বাম মধ্যপন্থী গণতন্ত্রীরা ছিলেন, সবাই ছিলেন, কুদে পার্টি ছিল, আলী শরিয়তি, সবাই মানে সবাই ছিলেন। কিন্তু আমরা পরে গিয়ে দেখেছি এরা সবাই বাদ হয়ে গেছেন, শুধু একটা ওইটার জন্য আবার আপনার রেফারেন্ডাম নিয়েছে। হ্যাঁ, মানে এখানে কিন্তু আসলে ইমাম খোমেনির নিজের দল এবং তারা কিন্তু এটাকে টেক ওভার করে ফেলেছে। দল তো টেকনিক্যালি ছিল না, মানে ওই তো ওনার যে অনুসারী যে গ্রুপটা। এবং আমাদের এখানেও কিন্তু জুলাইয়ের পরে আমরা নানা ধরনের মব ভায়োলেন্স গুলোকে হতে দেখেছি, এবং সেটা ইসলামের নামে নানাভাবে। এবং আবার যেমন ধরেন অন্তর্বর্তী সরকারটা যে হয়েছে সেইটার ভিতরে আমরা এই ব্যালেন্সগুলোকে খুঁজে পাইনি। আবার সব জায়গাতেই মানে এই ঘটনাগুলো ঘটেছে, মানে
আপনার কি একই রকম মনে হয় কিনা যে এই কারণে ধরেন যে এই যে উগ্র রাজনীতিবাদের যে জায়গাগুলো, এই জায়গাগুলোই তো আসলে একটা ভীতির জায়গা তৈরি করেছে? না, আমার কাছে মনে হয় না যে এখানে কনস্পিরেসি এবং প্রতারণা খুঁজে ব্যাপার না, কিন্তু ধরেন এবং প্রতারণা খোঁজারও সাথে আমি উনি একমত বলছেন না। যে আসলে এই যে জঙ্গিবাদী রাজনীতিগুলোকে ট্রিগার হয়েছে। না, মানে জঙ্গিবাদী প্রচুর রাজনীতি attack, দুটো মানে ডিফারেন্ট মাজার জিনিস attack কিন্তু। by না, জঙ্গিবাদী এবং রাজনীতি দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ধর্মীয় রাজনীতির ব্যাপারে যে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু যেই দলগুলো কনস্টিটিউশনালিজমে বিশ্বাস করে, পলিটিক্যাল প্রসেসে, গণতন্ত্র, ইলেকশনে বিশ্বাস করে, তাকে আপনি জঙ্গি ট্যাগ দিতে পারবেন না। তার মতাদর্শের সাথে আপনার দ্বিমত থাকতে পারবে। জঙ্গি কিন্তু অন্য জিনিস, সে কিন্তু রাষ্ট্র কাঠামোতে সংবিধান, ভোট, গণতন্ত্র এগুলোতে সে বিশ্বাস করে না, সে শক্তিতে বিশ্বাস না, করে। ওই রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ্যে এই কাজগুলো করেনি, না, কখনোই করে নাই, কখনো করেনি। কিন্তু আমরা দেখেছি যেমন ধরেন তৌহিদি জনতা বা এই টাইপের নাম দিয়ে এসছে, এরা কোনো অর্গানাইজড ফোর্স হিসেবে আমরা এখনো দেখিনি। হ্যাঁ, এইটা হচ্ছে তৌহিদি জনতা আকারে যা যা দেখেছেন তার আসলে প্রত্যেকটা ঘটনা আমি ইনভেস্টিগেট করবার জন্য বলেছি। ধরেন সর্বশেষটা বলি, শাহ আলী মাজার। শাহ আলী মাজারে বলা হচ্ছে জামাত শিবিরের ছেলেপেলে প্রায় 100 ছেলেপেলে গিয়ে মাজারে অ্যাটাক করছে। তাহলে মাজারে অ্যাটাক করলে এই যে 100 ছেলেপেলে কাউকে আইডেন্টিফাই করতে পারলেন না কেন গণমাধ্যম? আপনি ব্ল্যাঙ্কেট রিপোর্ট করে দিলেন যে এই লোক, ওর নাম আব্দুল্লাহ, ও শিবিরের অমুক থানার অমুক জেলার এই লেভেলের নেতা। আমরা আইডেন্টিফাই করে দেয় না সাংবাদিক গণমাধ্যম? তাহলে আপনি একটা ব্ল্যাঙ্কেট কমেন্ট করে আলটিমেটলি কি করেছেন? শাহ আলী মাজার ট্রাস্টে 450-র মতো দোকান আছে, এখানে কয়েক হাজার কোটি টাকার লেনদেন আছে। এর সাথে আছে হচ্ছে আপনার চাঁদা উঠানো, এখানে ড্রাগের ব্যবসা, প্রস্টিটিউশন, সব কিছু মিলে যেখানে চক্র আছে। এই কমিটি দখলই হচ্ছে অধিকাংশ মাজারের সম্পত্তির মালিকানা নেওয়ার প্রশ্ন। সেটা আসলে একটা সুষ্ঠু তদন্ত তদন্ত হতে হওয়া জরুরি। দরকার। মানে আপনি ব্ল্যাঙ্কেট যে এলিগেশন দিচ্ছেন, এটা দিয়ে যেটা হচ্ছে, আপনি তো আসলে জেনুইনলি জানছেন না যেটা ফৌজদারি অপরাধটা কে করলো। মাজারে অ্যাটাক করেছে, মাজার তো ভাঙে নাই, তাহলে কি করলো? কয়েকজনকে মারধর করেছে। ঠিক একইভাবে দেখেন সিলেটে কি হয়েছে, ডিসি সরওয়ার গিয়ে বলল যে টাকার সিরিয়াস ট্রান্সপারেন্ট গোনাগুনি হইতে হবে। 4 দিনের ভিতরে টাকা গুনলো, 24 ঘন্টার ভিতরে তাকে সরায় দেওয়া হলো। আচ্ছা, এইখানে একটা জিনিস, আমরা একটু বিরতিতে যাব, তার আগে প্রশ্নটা রেখে যাই। যেমন হাসনাত আব্দুল্লাহ সেদিন বললেন যে 24 জুলাইতে ছাত্ররা মাঠে না নামলে বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকার রাস্তায় রিক্সা চালাতো। তো আসলে ঢাকার রাস্তায় তারা এত রিক্সা আছে, সেখানে এখন কোন কর্মীরা আছে আমরা সেটা খুঁজতে পারি, এবং বিএনপি তো নাই যেহেতু, কিন্তু রিক্সা প্রচুর আছে। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, আমরা হাসনাত আব্দুল্লাহর একটা কথা বলছিলাম যে ঢাকার রাস্তায় রিক্সা চালাতো যদি জুলাই না হতো, মানে বিএনপির নেতাকর্মীরা। আপনারও কি তাই মনে হয়? দেখুন, আসলে এখন কারা রিক্সা চালাচ্ছে? ধরুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন হাসিনার যে স্বৈরাচারী শাসন 10 বছর তো হয়ে গেল, 14 থেকে 24, তাই না? এরশাদও কিন্তু 81 থেকে 90, 9 বছর বেশি থাকতে পারেনি। ধরলাম জুলাই বাংলাদেশে আসতো না, কিন্তু বাংলাদেশে যদি জুলাই না আসতো, কোনো না কোনো ফরম্যাটে হাসিনার যে মানে যে পর্যায়ে যে স্কেল হয়ে গেছিল, যে তার যে প্রসেসটা, ক্ষমতা যে রূপরেখাটা, তো সেই জায়গা থেকে ধরেন জুলাই না আসলে 8 অগাস্ট আসতো, সেপ্টেম্বর আসতো, অক্টোবর আসতো, যাই আসুক না কেন, ইভেন বাংলাদেশে কখনোই যদি ফেয়ার ইলেকশন হতো, বিএনপি ক্ষমতা আসতো। কিন্তু জুলাই না আসলে আমরা হাসান আব্দুল্লাহরে চিনতাম না, জুলাই না আসলে আমরা সাজিদ সালামকে চিনতাম না, যারা বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল বিশাল রচনা লিখতো, আজকে এমপি হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এগুলো নিয়ে কথা বলা হচ্ছে, এখন কথা বললে খোটাখুটি হবে, আমি খোটাখুটির পর্যায়ে যেতে চাই না। এটা হচ্ছে একটা বেসিক স্ট্যান্ডার্ড। একটা কথা আপনি বলেছেন, ফুয়াদ ভাইকে যে প্রশ্নটা করেছেন, জুলাই প্রতারিত করেছি না, যারা যারা এই প্রশ্নগুলো করে, এক্ষেত্রে আমার একটা আর্গুমেন্টের জায়গা আছে। আমি একটু বলি, ধরেন প্রতারণা কেন হবে এটা? ধরেন জুলাই তো মানুষ দেশকে সিঙ্গাপুর বানানোর জন্য করে নেই। ধরেন 71 বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের পরে তো বাংলাদেশে তো দুর্ভিক্ষ হয়েছে, 2 বছরের মাথায় দুর্ভিক্ষ হয়েছে না? তখন কি বাংলাদেশে কোনো মানুষ বলছে যে আমরা পাকিস্তানের আমলে ভালো ছিলাম? প্রত্যেকটা এরকম একটা বড় ম্যাসাকার বিস্ফোরণের পরে রাষ্ট্র ভেঙে পড়ে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হয়। আমরা এখন পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি যদি আরব বসন্তের প্রত্যেকটি পরে দেখেন, প্রশ্ন প্রত্যেকটি জায়গায় দেখেন হয়। আমরা ফুয়াদ ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে, যেমন ধরেন জুলাই আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন, তার সাথে সংস্কার কি করে যুক্ত হলো? আচ্ছা, সেটা এটা একটা মানে সেটা যখন মানে গণঅভ্যুত্থান হয়ে গেল, গণঅভ্যুত্থানের একদম লাস্ট ফেজে গিয়ে তখন অনেকেই বলছিল যে আমরা রাষ্ট্র সংস্কার প্রয়োজন, রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এটা এই প্রশ্নটা হাসনাত কায়ুমকেও করেছিলেন, উনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের একজন লোক। এটা না, এখন তখন এই দাবিটা উঠতেই পারে যে অনেকেই তখন মনে করতেছিল যে আমাদের হাসনাত আব্দুল্লাহ, সরি আমি হাসনাত কাইয়ুম নাকি হাসনাত মানে হাসনাত কাইয়ুম, আমাকে হাসনাত কাইয়ুমকে করেছিলাম, উনি মানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের
আচ্ছা ওকে ফাইন, আমি যেটা বলতেছিলাম তো সেটা হচ্ছে ধরেন এই ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের জন্য তখন তো সবাই একমত হয়েছিল যে আমাদের রাষ্ট্রের যে ত্রুটি ছিল, প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে না, প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি স্বায়ত্তশাসন করা, আরো বেশি এম্পাওয়ার করা, তো এটা তো কারো দ্বিমত ছিল না। ফরম্যাটেও পরবর্তীতে অনেকগুলো ভিন্নমত আসলো, দ্বিমত আসলো, ভিন্নমত আসলো, কিন্তু রাষ্ট্রের যেটা পুনর্গঠন দরকার এটা তো মোটামুটি সব পলিটিক্যাল পার্টি একমত হওয়ার কারণে তো ঐক্যমত কমিশনে দেখি আমরা হচ্ছে যে আমাদের মানে ব্যারিস্টার ফুয়াদ কি বলেন এই বিষয়টা নিয়ে। একটা বিষয় হচ্ছে হাসনাতের বক্তব্য, আর আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে সংস্কার ইস্যুটা, দুইটা যদি মিলিয়ে বলেন। হ্যাঁ, প্রথম কথাটা হচ্ছে যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই, সেটাকে আপনি প্রতারণা আকারে পড়াটা খুবই ডেঞ্জারাস মানে অ্যাটিটিউড। একটা হচ্ছে যে আপনি ভালো রেজাল্ট করবার প্ল্যান করেছেন, আপনি জিপিএ 5 পাইলেন না, এর মানে আপনি কি প্রতারিত হইলেন? ঢাকা একটা শিক্ষা বোর্ডের সাথে অথবা মন্ত্রণালয় কি প্রতারণা করেছে? আপনি দেখবেন এই ইন্টার পরীক্ষাটা নিয়ে এই প্রতারণার আলাপটা আসবে আগামী 2 মাস পরে, এখনই বলে দিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনি জামাতকে প্রধান বিরোধী দল আকারে দেখতে প্রস্তুত ছিলেন না, এখন সে জনগণের ভোটে প্রধান বিরোধী দল হয়ে গেছে, তাহলে কি আপনি এখন প্রতারিত বোধ করবেন? তাহলে যারা ভোট দিয়েছে তাদেরকে আপনি তো এখন মানে ফৌজদারি অপরাধের অধীনে আনতে হবে। একটা পলিটিক্যাল, একটা ইলেকটোরাল ফ্রড হয়েছে এখানে। এই জায়গাতে এভাবে দেখা উচিত না আমি মনে করি আর কি। হাসনাতের বক্তব্যটাকে আসলে রেটরিক আকারে দেখা দরকার। পলিটিশিয়ানরা বিভিন্ন জায়গাতে রেসপন্স করে, বিএনপি নেতারা হয়তো হাসনাতকে নিয়ে একটা কথা বলছে, হাসনাত আবার ওইটা রেসপন্স করছে। আমার মনে হয় যে এই রেটরিক কনভারসেশনে গেলে আপনি সাবস্ট্যান্সে যেতে পারবেন না। জুলাইয়ের সাবস্ট্যান্সটা কি? জুলাইয়ের সাবস্ট্যান্সটা হচ্ছে যে আপনি যে রাষ্ট্রে আছেন, এই রাষ্ট্রটা যেভাবে চলছে এটাতে আপনি সন্তুষ্ট না। এই যে আপনি অসন্তুষ্ট, এই অসন্তুষ্টর বক্তব্যটা যদি একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, সে বলবে যে ভাই আমি যা ইনকাম করি এটা দিয়ে আমি সকালে বাজার করতে পারি না, আমার মেয়েটাকে স্কুলে পড়াইতে পারি না। এই একই বিষয়ে যদি আপনি একজন রোগীকে জিজ্ঞেস করেন, আপনি বলবেন আমি যা ইনকাম করি তা দিয়ে আমার বাবা মায়ের চিকিৎসা খরচ আমি সাম্যটা এখন আসেনি মানুষের কাছে। এক্স্যাক্টলি। আপনি জনগণের ডাইভার্স সেকশনকে যখন জিজ্ঞেস করবেন একটা জিনিস সেই জায়গাটা সে বলবে। যোগ করি আপনার সাথে, যেটা যেমন ধরুন জুলাইয়ের আন্দোলনের সাথে যারাও লড়াই করেছে, যেমন আমাদের এখানে যারা মিম বানায়, মিমাররা প্রচুর কাজ করেছে, এখানে কার্টুনিস্টরা কাজ করেছে, ফটোগ্রাফাররা কাজ করেছে। সেরকমই একজন কার্টুনিস্ট যে অনেক রিস্ক নিয়েছে এবং নিউ এজে সে সবচেয়ে বেশি হাসিনার বিরুদ্ধে ছাপছে, তার নাম হচ্ছে মেহেদি, এই যে কার্টুনিস্ট মেহেদি। এখন যেমন ধরেন জুলাইয়ের পরে সে যদি ধরেন এই যে এনসিপি বা এই নেতাদেরকেও, তো আসলে সে কার্টুনিস্টের কাজ কি মক করাই তার এটা বড়, কারণ তার তো অনেক জিনিস পছন্দ হচ্ছে না। এবং জুলাইয়ের পরেও আমরা এখানে অনেক নতুন রাজনৈতিক নেতার হঠাৎ করে ফুলে ফেপে ওঠার নানা প্রকল্প আমরা দেখছি, বিরাট বিরাট গাড়ি চালানো দেখছি, সেগুলো নিয়ে অনেক অস্থিরতা আছে মানুষের মধ্যে। তো যখন সেটা করে তখন আসলে কি এই মেহেদি খুব ভুল কাজ করেন বা কার্টুন হিসেবে ভুল জায়গায় থাকেন কিনা? তাতে কি জুলাই ছোট হয়ে যায় মেহেদি যখন এটা করেন? একটা বিষয় দেখেন যে কার্টুনিস্ট অথবা স্যাটায়ারের পারপাস কি? স্যাটায়ারের পারপাস হচ্ছে যে আপনি ক্ষমতাকে একটা ভিন্ন শিল্প দ্বারা আক্রমণ করছেন। যেমন আমি ধরেন বিএনপিকে ক্রিটিক করছি, আমার ক্রিটিক করা রাজনৈতিক জায়গা থেকে। যিনি একজন সাহিত্যিক, যিনি ঔপন্যাসিক, তিনি তো এইভাবে করবেন না, তিনি তার ভাষায় করবেন। যেভাবে হুমায়ুন আহমেদ আপনার শাওনকে বলেছে তুই গু খা, তোর মা একটা খানকি ছিল, এটা তার ড্রামার একটা স্ক্রিপ্টের ভিতরে আছে। এখন এটা হুমায়ুন আহমেদকে অনেকে প্রশ্ন করেছে, বোঝার চেষ্টা করছে, এটা আসলে ওইটাই তো অনেকে জিজ্ঞেস করেছে যে ওইটাকে আসলে সে রিয়েলি মিন করেছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার স্যাটায়ারের পারপাস হতে হবে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। আপনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করেন স্যাটায়ার করে, নাহিদ কি ক্ষমতায় আছে কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে নাহিদের ব্যাপারে দেখবেন যে তার বডি শেমিং করবার একটা কালচার আছে, তার সে মোটা সোটা, তার হেলদি চাবি ফেস। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সে তো আগে থেকেই তার এই স্বাস্থ্য ছিল, এখন এর মানে কি সে প্রচুর করাপশন করেছে? হচ্ছে তার ইকোনমিক্যাল ফ্যাটনেস গুলো, বাস্তবতা কি তাই? কোনো এভিডেন্স আছে কিনা? এটা কোনো এভিডেন্স আছে কিনা যে এটা সংসদে আলাপ হয়েছে? হ্যাঁ, হোক, তদন্ত হোক। প্রশ্ন হচ্ছে সে তৃতীয় বিরোধী দলীয় তৃতীয় দলের নেতা, এখানে মনে হয় এখন সেখানে ক্ষমতা আকারে চ্যালেঞ্জ করার নেতা না, মানে এরা তো আসলে জুলাইয়ের ভিতর থেকে উঠে আসা মানুষ, মানে এদের ক্ষেত্রে মানুষ অনেক সেন্সিবল, মানে এরা সম্ভবত বুঝতে পারেন কিনা আমি জানি না, কিন্তু এদের ব্যাপারে কিন্তু অন্য যে কোনো দলের চেয়ে এদের ব্যাপারে খুবই সেন্সিবল। যেমন ধরেন আমি একটু রাকিবকেও বলবো, সেটা হচ্ছে যে মানে মেহেদির এই বিষয়টা এনসিপির একজন নেত্রী দেশের বাইরে থেকে আপনি মানে এই যে বলছেন মানে বডি শেমিং করা, মানে আরেকটা মিসোজেনিস্টিক কাজ উনি করেছেন। এবং মেহেদির ক্ষেত্রে সে মানে খুবই বাজেভাবে তার প্রাইভেট পার্টস পেছন দিক থেকে এগুলো
মানে ভরে দেয় এই গল্পগুলো বলছে। তো এই ধরনের ধরেন যে একজন তো একটা করলেই সাথে সাথে আসলে আমাদেরকে এরকম মিসোজিনিস্টিক আলোচনা বা এটাকে মিসোজিনিস্টিক আপনি মনে করেন কিনা? দেখুন, ওই ফুয়াদ ভাই তো বললেনই যে ধরেন একজন কার্টুনিস্ট তার মাধ্যমে এটা প্রতিবাদটা জানাবে। এখন আপনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে ধরেন আপনি জুলাইয়ের ফ্রন্ট লাইনের নেতা থেকে ওটা এটা আসলে তার বডি শেমিং, ডেফিনেটলি বডি শেমিং করেছে, কিন্তু বডি শেমিং এর বাইরে তার মিনিংটা আসলে এরকম ছিল যে অর্থনৈতিকভাবে বা তার ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি ভাবে যে তার পরিবর্তন হওয়া। এখন সেটা শুধু আমি নাহিদের ব্যাপারে বলবো না, কিন্তু এনসিপি বা অনেকের ক্ষেত্রে এটা সত্যটা হয়েছে। এখন এটা যেহেতু জুলাই মাস চলছে, তো জুলাই মাসের এই ভালো খারাপ, প্রত্যাশার পূরণ অপূরণ, প্রাপ্তি অপ্রাপ্তি, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি, আমাদের পক্ষ থেকে তো আমরা আলোচনাগুলো করছি। তো সে জায়গা থেকে তো মেহেদী হক এই প্রতিবাদটা বা একটা প্রতিবাদের স্বরূপ হিসেবে তিনি করেছেন। এখন এটার পাল্টা কাউন্টারও তার দলের বা অন্যরা করছে, তো এটাকে আমি একটা হেলদি কম্পিটিশনে দেখি। কিন্তু এরপর গালাগালি দুই পক্ষই দিচ্ছে। এখন এটাকে ঠিক আছে, আমরা একটু আবার জুলাই থেকে একটু অন্য জায়গায় যাই, একটু সুইচ করি। কারণ হচ্ছে আজকে একটা ঘটনা হয়েছে, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স মানে এবিবি, তারা সরকারের কাছে 3টা দাবি জানিয়েছে। 3টা দাবির একটা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে মাসে 3বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি তারা প্রস্তাব করছে। ধরেন আপনি 3বার মাসে তুললেন, 4বার করলে 200 টাকা বা 300 টাকা আপনাকে পে করতে হবে। মানে এইটা হলে ব্যাংকিং সিস্টেম বা সাধারণ মানুষ আসলে ব্যাংক থেকে বিমুখ হয়ে যাবে কিনা। বা ধরেন পুরনো, তার আরেকটা দাবি হচ্ছে পুরনো অ্যাকাউন্ট যদি আপনি সক্রিয় করেন তাহলে আবার আপনাকে ফি দিতে হবে 500 টাকা। এগুলো সরকারের কাছে এবং সেন্ট্রাল ব্যাংকের কাছে তারা চাচ্ছে এই এবিবি। এটাকে আপনি কেমন দেখেন? বিষয়টা হচ্ছে যে এই চাওয়াটার পিছনের কারণটা তো গভীর সংকটের ইঙ্গিত বহন করছে। মানে একটু যদি ছোট করে কমেন্টস করেন, আমাদের তো আগের সময়গুলোতে এটা করতে হয় নাই। আমরা হাসিনার শেষ 3-4 বছরে আপনার এই ক্রাইসিসগুলো দেখেছি যে 5,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা তুলতে পারছে না। তো আমার মনে হয় যে অনেকগুলো ব্যাংক দিতে পারছে না এখন। তাহলে আমার মনে হয় যে ব্যাংকগুলোর রিফর্মের ব্যাপারে যেই প্রস্তাবগুলো ইন্টারিম নিয়েছে, আন্ডারটেক করেছে, এগুলো ক্যারি ফরওয়ার্ড করা এবং বসা, আমার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ডিসিপ্লিন আনা, ইসলামী ব্যাংক দখল করে আবার এসালামের হাতে ফেরত দেওয়া, ব্যাংক রেজলিউশন আইন মানে রাটিফাই না করা আগের ফর্মে, এগুলো সমাধান না। এবং এটা করে আপনি সমাধান করতে পারবেন না। এটা তো আসলে মানে যেটা করছে আপনি আরো ভয় মানে আপনার টাকা নাই। মূল বিষয়টা হচ্ছে যেটা আপনি মেসেজ দিচ্ছেন, আমার আসলে চতুর্থবার দেওয়ার মতো টাকা নাই। আমি দেখি যে রাকিব, আমাদের সময় শেষ, তো আমরা শেষে রাকিবের একটা কমেন্টস নেই যে এই বিষয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে ধরেন আমাদের যে রেগুলার মানে রিফর্ম কথাটা তো আমরা সবচেয়ে বেশি শুনতেছি জুলাইয়ের পর থেকে, বাট আমাদের টোটাল ওভারঅল কান্ট্রি যে ইকোনমিক্যালি স্ট্রাকচারাল যে রিফর্ম দরকার, এটা খুব জরুরি। এবং ধরেন আমি এক্ষেত্রে ধরেন আপনি সাউথ কোরিয়ার উদাহরণ করতে পারেন, গ্রিস, আর্জেন্টিনা, আইসল্যান্ড, অনেকগুলো দেশ আছে, তারা একটা সিরিয়াস ক্রাইসিসে 70 দশকে কোরিয়া হয়েছিল, খুব রাতারাতি তারা পরিবর্তন করে আবার ঘুরে দাঁড়িয়েছে। আমাদের সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা। এখন আমরা কিন্তু এই মোরাললেস একটা পর্যায়ে আছি। এখন এই পর্যায়ে থাকা অবস্থা থেকে আমরা কোন ফরম্যাটে ইকোনমিক্যাল রিফর্মটা করলে আমাদের এই সংকটটা কাটবে, সেটাতে আমার মনে করি সরকারের মনোযোগ দেওয়া উচিত। একটু সুচিন্তিতভাবে আগানো দরকার। আপনার ধরেন এখানে কাটছাট পর্যায়ে যদি যান, এখানে কিন্তু মানুষের আস্থাটা কিন্তু আর কমবে। আমি একটা ছোট একটা মন্তব্য দিয়ে শেষ করি। সেটা হচ্ছে ধরেন আমাদের মতো একটা ছোট দেশে 61টা ব্যাংক, ভারতের এত বড় কান্ট্রি তো 42টা না 44টা জানি ব্যাংক। আমাদের এই মানে এতগুলো দেশের আমি ইকোনমিক্যাল রিফর্ম যখন আমি স্টাডি করতেছিলাম, তখন দেখলাম যে যখন সরকার আপনার ব্যাংক একীভূত করে না, একীভূত করার আওয়ামী সরকার শুরু করেছিল, পৃথিবীতে অনেক দেশে এগুলো করছে, কিন্তু এটা সাস্টেনেবল প্রসেস না। তখন কি সরকার এগুলোকে বন্ধই করে দেয়? সেটা ভাবতে হবে। এখন আমাদের ইকোনমিক্যাল রিফর্মটা কোন পর্যায়ে যেতে হবে, কারণ আমাদের টোটাল স্ট্রাকচারাল ইকোনমিক্যাল রিফর্ম যদি না যায়, আপনার এখানে সময়টা একদম লাস্ট মোমেন্টে প্রশ্ন আমার করছেন, আমার কিছু করার নাই, তাহলে আমি ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা দিয়ে আপনাকে দেখাতাম। না এতটুকু আমরা থাকি, কারণ এটা আমি তুলেছি কেন, ব্যারিস্টার ফুয়াদ প্রথমেই আমাদের এই যে মন্ত্রী এবং সেখানে 2টা জায়গায় খুব গুরুত্ব দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিষয়গুলো, এবং এইটার সাথে একদম সাধারণ ভোক্তা যুক্ত। এই জন্য আমি শেষে, যদি আমাদের হাতে সময় কম, আমি একদম পিছনে, কিন্তু আমরা যদি এই আলোচনা থেকে একটা জিনিস ফাইন্ড আউট করি, আমরা শিক্ষার ক্ষেত্রে বলি, অর্থনৈতিক ইস্যুর ক্ষেত্রে বলি, আসলে অনেক বেশি পারফরমেটিভ হওয়া জরুরি না, যে কোথায় নকল হচ্ছে, কোথায় কি হচ্ছে, এবার সেইটা নিয়ে মন্ত্রীকে সবকিছু বলতে হবে, তার তো আরো অনেকগুলো স্তর আছে, তারা কেন কথা বলছে না? মানে আমার অর্গানগুলোকে ঠিক করা, আসলে কি করতে হবে যে ওই জায়গায় পারফর্ম না করে সুনির্দিষ্টভাবে চিন্তা করতে হবে, ফাইন্ডিং করতে হবে, গবেষণা থাকতে হবে, এবং একটা তদন্ত কমিটি করে এবং ভালো কমিটি করে আমাদেরকে এটা আগায় নিতে হবে, যাতে এরকম সমস্যা জানি না হয়। মানে এইটা বুঝতে হবে। কারণ আমি গতকালও বলেছি, আজও বলি, মানে সুকান্ত যেভাবে বলেছে যে
18 বছর বয়স খুবই স্পর্ধিত এবং এর স্পর্ধা অসম্ভব, যেটা জুলাইও দেখেছে 2024-এ। তো আমাদেরকে ভাবতে হবে ঠান্ডা মাথায়, সুন্দর করে, এবং রাষ্ট্রকে সাজাতে হবে এবং সেন্সিবিলিটিকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং সেটা আন্ডারস্ট্যান্ড করলেই আমরা এগুলো মানে বুঝতে পারবো। এই জন্য তাড়াহুড়ো করার কিছু নাই। আমাদের শো দেখলেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্টসে জানাবেন, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য। ধন্যবাদ আবারও।